রুদ্রনীতা ক্যাম্পেইন কর্নিং মিডিয়ায় তোমাকে স্বাগত। নমস্কার। রুদ্রতা, যে প্রশ্নটা দিয়ে প্রথমেই শুরু করব, ভূপতিনগর বিস্ফোরণের তদন্তে গিয়ে আক্রান্ত এনআইএ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এনআইএ কি কাউকে জানিয়ে গিয়েছিল? ওরা কেন মধ্যরাতে পুলিশকে না জানিয়ে গেল? নিয়ম হলো লোকাল পুলিশকে জানিয়ে যাওয়া, মধ্যরাতে গ্রামে অচেনা কাউকে দেখলে যা হওয়ার তাই হয়েছে। ভোটের আগে কেন গ্রেফতার করবে? বিজেপি কি মনে করছে সব বুথ এজেন্ট, ভোট ম্যানেজারদের অ্যারেস্ট করে ওরা ভোটে জিতবে? শূন্যে গুলি ছুটছে। কি অধিকার আছে এনআইএর শুধু বিজেপিকে সাপোর্ট দেওয়ার জন্য বিজেপির নোংরামির খেলার বিরুদ্ধে সারা পৃথিবীতে আওয়াজ তুলব? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের অসত্য ভাষণ বা মিথ্যে ভাষণে আমাদের পশ্চিমবঙ্গবাসী সকলেই অভ্যস্ত হয়ে গেছে। প্রথমত, কেউ মধ্যরাত্রে যায়নি, প্রত্যেকেই সকালবেলা যায়, সাত সকালেই গিয়ে পৌঁছেছে এবং পরিষ্কার কোনো জায়গায় কোনো আইনি লিখিত নেই যে পশ্চিমবঙ্গের পুলিশকে জানিয়ে যাবে এনআইএ বা ইডি বা সিবিআই। কোনো লিখিত আইনে নেই। এবার মুশকিলটা হচ্ছে যেহেতু পশ্চিমবঙ্গের পুলিশ, মমতা পুলিশ, ক্রিমিনালদের আড়াল করবার জন্য প্রমাণিতভাবে সর্বত্র নিজের সম্মান হারিয়েছে। তাদের বর্দির যে গৌরব, সেটা তৃণমূলের হয়ে ক্রিমিনালদের পক্ষে দাঁড়াতে গিয়ে বিভিন্ন ঘটনায় পশ্চিমবঙ্গের পুলিশ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশমন্ত্রী দ্বারা পরিচালিত হয়েছেন, তাতে তাদের সম্মান গেছে, পুলিশও জানে। এবং যখনই কোনো সামাজিকভাবে অন্যায় করছে এমন কোনো মানুষ বা ক্রিমিনালকে ধরতে যাওয়া হয়েছে, তখন পশ্চিমবঙ্গের সব মানুষ দেখেছেন যে পুলিশ আসলে ক্রিমিনালকে প্রোটেক্ট করে, তাকে লুকিয়ে রেখে দেয় বা তাকে পালিয়ে যেতে সাহায্য করে। তো তাই সেই জন্যই এমনিতেও প্রয়োজন পড়ে না এবং সেই জন্যেই কিন্তু পুলিশকে জানিয়ে যাওয়া হয়নি। পুলিশকে জানালে এই ক্রিমিনালদের তৃণমূল কখনো আঁচলের তলায়, কখনো ঝুপড়ির নিচে, কখনো যে কোনো জায়গায় লুকিয়ে ফেলে, তা পশ্চিমবঙ্গ জানে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের হাইকোর্টও সেটা জানে এবং সেটা জানে বলেই পশ্চিমবঙ্গে যখন মানুষের দ্বারা বিভিন্ন অভিযোগে মানুষের যে লুটপাট ক্ষয়ক্ষতি তৃণমূল বা রাজ্য সরকার করছে, বা এখানে কেন্দ্রীয় প্রকল্পের কোটি কোটি টাকা যা গরিব মানুষের জন্য, যে গরিবের হিন্দু নেই মুসলমান নেই, কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার বারবার পাঠিয়েছে, সেগুলোকে যেভাবে লুটপাট করা হয়েছে এবং সেই লুটেরাদের পুলিশ না ধরে কোথাও কোথাও এফআইআর নষ্ট করে ফেলেছে বা তদন্ত থামিয়ে দিয়েছে, এইটা দেখার পরে কিন্তু খুব বিস্মিতভাবে পশ্চিমবঙ্গের আমাদের সম্মানীয় কলকাতা হাইকোর্ট তারা কিন্তু পুলিশের নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন, পুলিশকে ধমকানি দিয়েছেন, কড়া ধমক দিয়েছেন এবং পুলিশের করা বিভিন্ন মিথ্যে মামলায় শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কথা বলছি না, যে সাধারণ মানুষরা এই রাজ্য সরকার বা এই তৃণমূলের লুটপাট ইত্যাদি নিয়ে কথা বলেন, তাদের এগেনস্টেও কিন্তু এই পুলিশ মিথ্যে মামলা করে জেলে পড়ে। এই অবজারভেশনের পর হাইকোর্ট তারা কিন্তু যে কোনো তদন্তই কলকাতা বা পশ্চিমবঙ্গ পুলিশের উপরে আস্থা হারিয়ে, তারা যেহেতু তৃণমূলের দলদাস হিসেবে নিজেদের প্রমাণ করে ফেলেছেন, তাই ইডি, সিবিআই বা এনআইএর হাতেই কিন্তু দেয়। এ সবার জানা। তাই এনআইএ পশ্চিমবঙ্গ পুলিশকে জানিয়ে যাওয়ার কিছু নেই, যাতে পশ্চিমবঙ্গ পুলিশ ক্রিমিনালদের লুকিয়ে না ফেলে। একে তো সকালবেলা মধ্যরাত্রে গেছে বলে মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যে ভাষণ করলেন এবং তারপর বলছেন যাদের যাদের ক্রিমিনাল কাজকর্ম করায় নাম উঠেছে, তিনি বলেই দিলেন যে এরা তৃণমূলের বুথ কর্মী বা বুথের লোকজন, রাজনৈতিক কর্মী। অর্থাৎ পশ্চিমবঙ্গে মানুষের কাছে আবার তিনি চালাকি করতে গিয়ে স্পষ্ট করেই ফেললেন, যাহা ক্রিমিনাল তাহাই তৃণমূল, যাহা তৃণমূল তাহারাই ক্রিমিনাল। আর কিছু বলার নেই। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে বলেছেন যে বলছে রেশন দোকানে রেশন যাবে, তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে। আমি না খেতে পেয়ে মরে যাব, এরই মধ্যে চলে আসে ওই শব্দ যা দিয়ে প্রবল আপত্তি জানিয়েছে বিজেপি। কি বলবে? বলছে রেশন দোকানে রেশন যাবে, তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে। তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। সরি, আমি উইথড্র এ ওয়ার্ড, আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে। প্রথমত হচ্ছে যে এই শেষ মুহূর্তে যেহেতু হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান আমাদের রাজ্যের
সমস্ত মানুষই তৃণমূলের মিথ্যাচারের বিরুদ্ধে এক হয়েছে, আরও মজবুত হচ্ছে। ভারতীয় জনতা পার্টি তাদের যে কেন্দ্রের সরকার, তারা দল মত নির্বিশেষে যে কোনো প্রান্তিক মানুষ, যে কোনো গরিব মানুষকে তার পেশা, তার রাজনৈতিক দল, তার ধর্ম না দেখে রাজদায়িত্ব পালন করবার জন্য বিভিন্ন জনমুখী প্রকল্প এনে এই প্রান্তিক বা গরিব মানুষের যাতে স্থায়ী উন্নতি হয়ে যায় তার এক একটা করে কাজ করছে। আবাস মানুষকে দেওয়া হচ্ছে, যে গরিব মানুষের বাড়ি নেই। আপনারা ভুলে যান যে কোন টাকা তৃণমূল, তাদের নেতারা, তাদের কর্মীরা তারা চুরি করছে, এগুলো ভুলে যান। দেশ জুড়ে যেখানে অন্যান্য রাজ্যে বিজেপির সরকার নেই, বিজেপি বিরোধী সরকার আছে, তারাও বঞ্চিত নন। তো তারা আবাস প্রকল্প দিচ্ছে, মা বোনেদের, গরিব মানুষের যারা রয়েছে গরিব বাড়ি, তাদের সম্মান রক্ষা করবার জন্য, তাদের স্বাস্থ্যের দিকের কথা মাথায় রেখে তারা শৌচালয় দিচ্ছে পাকাপাকিভাবে। হিন্দু মুসলমান সমস্ত ধর্মের মানুষের জন্য জল জীবন মিশন করেছে, যাতে পরিশ্রুত জল বা পানি হিন্দু বা মুসলমান বা যে কোনো ধর্মের মানুষ যারা গরিব রয়েছেন তাদের কাছে পৌঁছে যেতে পারে। আয়ুষ্মান ভারতের মতো কার্ড বানিয়েছেন, যে কার্ডে আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায় স্বাস্থ্যের সুবিধা পাবেন চিকিৎসা করাবার জন্য। প্রসঙ্গত বলে রাখা ভালো যে আমাদের এখানে তৃণমূল হতভাগ্য একটা স্বাস্থ্যসাথী কার্ড বলে কার্ড করেছে, যে কার্ডে ওনার ভাইপোই চিকিৎসা করান না, তিনি আমেরিকার দামি সবথেকে হাসপাতাল, যেখানে টাটা বিল্ডাররাও পৌঁছতে পারেন না রোজ, এত টাকাই গরিব বাড়ির ছেলেটির, তিনি সেখানে গিয়ে চোখ দেখান। যাজ্ঞে তো এই বিজেপির বিরোধী যেখানে সরকার রয়েছে উড়িষ্যা, বা মুখ্যমন্ত্রীর খুব কাছের তেলেঙ্গানা, সেখানেও কিন্তু রাজ্য সরকারের এখানের এই স্বাস্থ্যসাথীর মতো কার্ড রয়েছে। প্লাস সেখানেও কিন্তু কেন্দ্র সরকারের, কেন্দ্রের বিজেপি সরকারের নরেন্দ্র মোদীর পরিকল্পনায় যে আধুনিকতম স্বাস্থ্যর সেবার যে কার্ড আয়ুষ্মান ভারত, এই দুটোই চলে। কারণ আমাদের রাজ্যের মানুষের ট্যাক্সের টাকাই রাজ্য সরকার বা কেন্দ্র সরকার খরচ করে। তাহলে আমাদের রাজ্যের যারা মানুষ রয়েছেন, তিনি হিন্দু মুসলমান যে কোনো ধর্মের হতে পারেন, তিনি বিজেপি করতে পারেন, তৃণমূল করতে পারেন, সিপিএম করতে পারেন, যে কোনো রাজনৈতিক দল করতে পারেন, তিনি তো গরিব মানুষ, তার ট্যাক্সের টাকাতেই তো মোদী সরকার তারা কিন্তু আয়ুষ্মান ভারতের মতো যাতে সারা ভারতবর্ষে চিকিৎসা করতে পারে সেই কার্ড দিয়েছে। সেই কার্ডটাকে পশ্চিমবঙ্গে আটকে দেবার ঔদ্ধত্য বা অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়কে কে দিয়েছে? তিনি কোনো গরিব মানুষকে জিজ্ঞাসা করেছেন কি যে কার্ডে সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত হাসপাতালে সহজে অত্যন্ত সুলভে চিকিৎসা করানো যায়, যে কার্ডটা আমার ট্যাক্সের টাকায়, আপনি সেই কার্ডটা আটকে দিলেন কেন? পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে। তো যাই হোক, দেখুন বিনামূল্যে রেশন তারা পাঠাচ্ছেন, তৃণমূল চুরি করেছে এটা বাদ দিন। বাচ্চাদের যাতে স্কুলে যেতে পারে মিড ডে মিলের বন্দোবস্ত করেছেন। এরা সমস্ত ধর্মের, সমস্ত পেশা, যারা গরিব মানুষ রয়েছেন তৃণমূল তাদের বিরুদ্ধে, এবং মানুষ দেখতে পেয়েছেন ইভেন কংগ্রেস, সিপিএম যারা মুখে সমালোচনা করে তারাও কিন্তু জানেন যে আমাদের যারা কমরেডরা রয়েছেন দরিদ্র, আমাদের যারা কর্মীরা রয়েছেন, তারাও কিন্তু নরেন্দ্র মোদীর পরিকল্পনাতে যে জনমুখী প্রকল্প চলছে তার সুবিধা আমরাও পাচ্ছি। তারা মুখে হয়তো মিথ্যে কথা বলেন। তো এহেন একটা অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন যে গেল সব গেল, আর চোর ছাপ তিনি নিয়েই নিয়েছেন, এবং বারবার সেটা অনুব্রতর মতো পাথর কয়লা বালি গরু চোর বলুন, তাকে তিনি বীর বলছেন। গরিব মানুষের রেশন যে চুরি করেছে বালু, যিনি জেলে রয়েছেন, ছিলেন নাকি বড্ড চালু, তো যাই হোক তাকে ভালো ছেলে বলছেন। এই যাদবপুর লোকসভা কেন্দ্রে, মানে ভাঙড়ের ওই অঞ্চলটা, যে ক্রিমিনাল অপারেট করে, যাকে মুখ্যমন্ত্রী তুই বোম বাঁধিস শওকাত মোল্লা, তাকে তিনি জেড ক্যাটাগরি পুলিশি নিরাপত্তা দিয়ে রেখে দিয়েছেন। এই শেখ শাহজাহান যা সন্দেশখালিতে মা বোনেদের সম্মান নষ্ট করলো, মানুষের জমি ভেড়ি কেড়ে নিল, যে 137 কোটি টাকার ভুয়ো মাছ ব্যবসার মালিক, মাছ ব্যবসার নামে যে মাছের পেটে ড্রাগ পাচার করতে বলে অভিযোগ উঠে আসছে, তিনি তাকে তার পুলিশ দিয়ে আগলে রেখে দিয়েছিলেন, এবং বিধানসভায় দাঁড়িয়ে তিনি এই শেখ শাহজাহানের পক্ষ নিয়েছিলেন, এবং যে মা বোনেরা চোখের জল ফেলে সন্দেশখালিতে প্রতিবাদ করেছিলেন, তাকে তিনি তার দলের মন্ত্রীদের দিয়ে বলিয়েছিলেন এটা নাটক। তাকে কে ভোট দেবে?
তাই তার মাথা ঠিক নেই, তিনি কখন কি বলছেন জানেন না। দেখুন, যেখানেই কোর্টের নির্দেশে চলা তদন্তে বা বড় বড় কাজে যখন কেন্দ্রীয় বাহিনী তারা জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছে, সেটা সন্দেশখালী হোক বা ভূপতিনগর হোক, যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু তৃণমূল তারা জানে চোর আমাদের সম্পদ, আর যে কোনো রকম কেন্দ্রীয় সংস্থা তারা আমাদের বিপদ। তারা জানে যে লুটেরা আমাদের সম্পদ, আদালত আমাদের বিপদ। তারা জানে যে ক্রিমিনাল এবং টাকাচোর তারাই আমাদের সম্পদ, আর মানুষের জন্য লড়াই করা বিজেপি আমাদের বিপদ। তো ফলত যেগুলো চোরেদের জন্য বিপদ, সেটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বলুন, সম্মানীয় নিরপেক্ষ আদালত বলুন, বা যে কোনো তদন্তকারী সংস্থাই বলুন, ইভেন যে কোনো নিরপেক্ষ মানুষই বলুন, তৃণমূল তাদের কাছে বিপদ। কারণ তারা তৃণমূলের যারা সম্পদ, চোর, জোচ্চোর, লুটেরা, ক্রিমিনাল, তাদের বিরুদ্ধে কথা বলছে বা কাজ করছে। তাই তিনি মানুষ লেলিয়ে দিচ্ছেন এবং তারপরে যে কোনো জায়গায় মানুষ তার কাছ থেকে সরে যাচ্ছে এটা দেখতে পেয়ে শেষ মুহূর্ত অবধি মিথ্যাচার করছেন। ভূপতিনগর নিয়ে আজকে মিথ্যাচার করেছেন, ভোর রাতে গেছে নাকি মাঝ রাতে গেছে। তো যাই হোক, মিথ্যে কথা বলছেন। আমার ওনার রাজনৈতিক দৈন্যতা এই জায়গায় এসে ঠেকেছে, সেটা দেখতে খারাপই লাগছে। যতই হোক, যতই উনি ভুল কথা বলুন, যতই উনি মিথ্যে কথা বলুন, যতই উনি নিজের স্বরূপ চিনিয়ে ফেলেছেন, নামের আগে থেকে সততার প্রতীক লিখতে না পেরে বহু বছর ধরে, এবং তার সঙ্গে চোর, জোচ্চোর, ক্রিমিনালদের বীর, ভালো ছেলে, সোনা ছেলে এইসব আখ্যা দিয়ে, এবং তারপর বারবার ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিভিন্ন সময় অশ্লীল শব্দ, খারাপ শব্দ, তুইতকারী, সালা, অমুক তমুক, বাকি কথাগুলো মুখে আনতে পারছে না, তিনি বলে ফেলেছেন একটাই রাগে। তার কারণ ভারতীয় জনতা পার্টির নেতা নরেন্দ্র মোদীজি শপথ নিয়েছেন যে পরিষ্কার যারা মানুষ লুটছে, বিশেষ করে মধ্যবিত্ত বা গরিব মানুষ, তাদের আমরা আনন্দে ঘুরে বেড়াতে দেব না, তৃণমূলের কোলে চড়ে নিরাপদে থাকতে দেব না। তাই তিনি গালাগাল দিচ্ছেন, রেগে যাচ্ছেন এবং আরও মিথ্যে কথা বলছেন। রুদ্রনীলদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা যাদের দল থেকে বার করেছি তারাই বিজেপির সম্পদ। না না না, প্রথমত হচ্ছে উনি আবার মিথ্যে কথা বললেন। গরম পড়েছে, অনেকেরই অনেক সময় কথার তাল থাকছে না। আর তার উপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তৃণমূল দলনেত্রী, তাঁর বয়স হয়েছে, এত পাপ তৃণমূল করেছে, উনি কিছুতেই ঢাকা দিতে পারছেন না জেনে শুনে। দেখুন, 250 গ্রাম শাক কিনে কি 2 কেজি মাছকে চাপা দেওয়া যায়? আপনি লেজা ঢাকতে যাচ্ছেন তো মুড়ো বেরিয়ে যাচ্ছে, মুড়ো ঢাকতে যাচ্ছেন তো লেজা বেরিয়ে যাচ্ছে। ওনার এখন এই অবস্থা হয়েছে। তৃণমূল দলের থেকে যাদের উনি তাড়িয়ে দিয়েছেন, মূলত তাদের যারা তৃণমূল নেত্রী, আর এক নেত্রী দোলা সেনের নিয়ম অনুযায়ী তোলাবাজি করা এবং মানুষের লুট করা যে টাকা পয়সা, তার 75-25 ভাগে দলকে দিচ্ছেন না বা নিজে ঝেড়ে রেখে দিচ্ছেন না। তাদের ওপর তৃণমূলের খুব রাগ। যারা তৃণমূলে থেকে পরিষ্কার বলে, দিদি একটু কম চুরি করতে বলুন, ওকে একটু কম মানুষ মারতে বলুন, তাদের ওপর তৃণমূল নেত্রী রেগে যান, তৃণমূল দল তাদের তাড়িয়ে দেয়। এই দেখুন না, গত 10 তারিখে যে জনগর্জন সভার ডাক দিয়েছিল তৃণমূল, জনগর্জন, তো সেখানে ব্রিগেডে এই সভায় জনগর্জন না হয়ে জনফুস সভা হলো, অর্থাৎ জনবর্জন। তার কারণ ব্রিগেডের মাঠ অর্ধেক খালি রইল। ভর্তি করাবার কথা কাদের ছিল? যারা ছোট এবং মেজো সাইজের নেতা তৃণমূলের, তারাই নিজেরা নিজের দলের এই অন্যায়কে দেখে মানুষের কাছে এত ছোট হচ্ছেন, নিজের পরিবারের কাছে তৃণমূলের নেতারা এতটাই গালমন্দ খাচ্ছেন, যাদের সামান্য মনুষ্যত্ব রয়েছে তারা তৃণমূলের ভোটার হতে পারেন বা তৃণমূলের কর্মী হতে পারেন বা নেতা রয়েছেন। যাদের মিনিমাম মনুষ্যত্ব রয়েছে, যারা এই চুরি জোচ্চুরি অন্যায়কে প্রশ্রয় দিতে চাচ্ছেন না, তারাই কিন্তু এই জনগর্জন সভাকে জনবর্জন করেছে নিজেরাই। এবং তারা পরিষ্কার দলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদিত এই যে ক্রিমিনালদের বীর বলা, চোরেদের পুলিশকে দিয়ে আগলে রেখে দেওয়া, পুলিশকে দিয়ে যারা সত্যি কথা বলছে, তা শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নয়,
সাধারণ নিরপেক্ষ মানুষ তাদেরকে এই যে মিথ্যে কেস দেওয়া এগুলো মানতে পাচ্ছেন না। তাই যারা ক্রিমিনালদের পক্ষে নেই তাদের দলে, তৃণমূল দলে যারা সততার কথা বলছেন, যারা একটুখানি ভদ্রতার কথা বলছেন, যারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দিদি একটু চেপে দুর্নীতি করতে বলুন, একটু চেপে আপনার ক্রিমিনাল ভাইদের খেলতে বলুন, তাদের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যাচ্ছেন, তাদের ওপর তিনি হিড়হিড় করে তাদের দল থেকে বের করে দিচ্ছেন। এবং যত না লোককে তিনি বের করে দিচ্ছেন, উনি কাউকে বের করেননি, তারা নিজেরাই লজ্জায় ঘেন্নায়, যেমন জনগর্জন সভা জনবর্জন করেছিলেন তৃণমূলের নেতাকর্মীরাই, ঠিক তেমনই তারা নিজেরাই বেরিয়ে আসছেন। এবার পাপের প্রায়শ্চিত্ত বা ভুল কাজ যারা করেছেন তারা যদি চান যে আমি একটু ঠিক রাস্তায় হাঁটব, এতদিন ধরে নরেন্দ্র মোদী যে যে প্রকল্পে টাকা পশ্চিমবঙ্গে পাঠিয়ে গেছে, আমাদের সহকর্মীরা লুট করেছে, আমরা এটা মানতে পারছি না, এটা অন্যায়, তো তাহলে আমি সেই পাপ স্খলন করব এবং সত্যিটাকে স্বীকার করে নেব যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে ভারতীয় জনতা পার্টির সরকার, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সারা দেশ জুড়ে কাজ করছে মানুষের হয়ে, আমি সেই কাজে যোগ দেব। আমরা তাদেরকে নিয়ে ভাবছি, যারা পাপিষ্ঠ নন, যারা ক্রাইম করবার মানসিকতার মধ্যে নেই, তাদের কথা দল হয়তো ভাববে, কাকে নেওয়া হবে কাকে নেওয়া হবে না সেই বিচার করবার আমি কেউ নেই। আমাদের দলে একা কেউ এই সিদ্ধান্ত নেয় না, অনেকে মিলে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেয়। তাতে মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যাচ্ছেন, বলে ফেলছেন ওয়াশিং মেশিন। আরে ভাই, আপনাদের বাড়ি, আপনাদের দল যদি কয়লার দোকান হয়, যেই ঢোকে কালো হয়ে যায়, যেই ঢোকে তাকে অপরাধ, টাকা চুরি এগুলো করতে হবে বা এগুলোকে প্রশ্রয় দিতে হবে, তো তাহলে আর আমাদের দলে যদি পরিষ্কার বলা হয় যে আপনি যা যা ভুল কাজ করে ফেলেছেন সেটা পরিষ্কার ছেড়ে যদি আসতে পারেন তবে আমরা ভাববো, তাতে যদি আপনারা ওয়াশিং মেশিন বলেন তো তাহলে তাই, অসুবিধার কী রয়েছে? ওয়াশিং মেশিন তো পরিষ্কার করে, তার মানে আপনারা তো মেনেই নিলেন যে আমরা পরিষ্কার করি। রুদ্রনীলদা, মহুয়া মৈত্রকে ইডি নোটিশ পাঠিয়েছিল, এরপরে রিপাবলিক বাংলার সাংবাদিক তনয়া ঘোষ মহুয়া মৈত্রকে প্রশ্ন করেন যে তিনি কেন ইডির দপ্তরে হাজিরা দিলেন না। মহুয়া মৈত্র সেই প্রশ্নের তো কোনো উত্তর দেননি। এরপরে তিনি এক সাংবাদিকদেরকে বলেন যে ওই তনয়া ঘোষকে তিনি চড় মারতেন, তাই চড় মারার হুমকি দিলেন এবং পাশাপাশি রিপাবলিক বাংলার যে কর্ণধার অর্ণব গোস্বামীকে তিনি মিডিল ফিঙ্গারের বদলে ডাবল ফিঙ্গার দেখিয়েছেন ক্যামেরার সামনে। কি বলুন? দেখুন, মুখের মধ্যে এরকম ঢুকিয়ে দিচ্ছে, মানে কি বলবো তোমার, আমি বলো, দেখেছি তো ভিডিওটা, আমি বলবোই না কিছু, বলো দেখাচ্ছি, এখন এই দেখাচ্ছি। বিতাড়িত সাংসদ, নিজ গুণে যিনি বিতাড়িত হয়েছেন সাংসদ মহুয়া মৈত্রর সম্পর্কে নতুন করে আমাদের মানুষদের কিছু বলবার নেই। ন্যাশনাল টেলিভিশনে বসে আমাদের হাতের কোন আঙুল তুললে সেটা অশ্লীল ইঙ্গিত হয় আপনারা সবাই জানেন। মহুয়া মৈত্র জানেন, কিন্তু তার বাবার বয়সী, মায়ের বয়সী, দিদির বয়সী, পিসির বয়সী, মাসির বয়সী, কাকা জেঠুর বয়সী মানুষেরা সারা ভারতবর্ষে বসে টেলিভিশন দেখেন। তাদের কাছে তার অশ্লীল অঙ্গভঙ্গি করতে গায়ে লাগে না। তিনি আঙুলের একটা আঙুল তুলুন বা দুটো আঙুল তুলুন, উনি কত আঙুল তুলে সন্তুষ্ট এটা তো উনিই বলতে পারবেন, আমরা তো বলতে পারবো না। ওনার সন্তুষ্টি কীভাবে হয় আমরা জানি না। কিছু লোক বলেছিলেন যে তিনি সাংসদ হয়ে প্রমাণিতভাবে মদের গ্লাস হাতে নিয়ে বসে আছেন, মদ খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে। আমি পার্সোনালি বলেছিলাম, একজন বয়স্ক মানুষ, পরিণত মানুষ বয়সের, একজন পরিণত বয়সের মহিলা, তিনি হাতে ফুল নেবেন না ছুরি নেবেন না মদের বোতল নেবেন না গ্লাস নেবেন তাঁর ইচ্ছা। তিনি ঠোঁটে লিপস্টিক লাগাবেন না ক্রিম লাগাবেন ঠোঁট ফাটার, নাকি গাঁজা লাগাবেন না সিগারেট লাগাবেন তাঁর ইচ্ছা, আমরা বলার কেউ নেই। মানুষ যা দেখছেন সেই শুনে মানুষ বিচার করবেন। উনি সাংবাদিকদের 2 পয়সার সাংবাদিক বলেছিলেন, 2 পয়সার। গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ, তাদেরকে তিনি
ছোট করতে, হেয় করতে, নিজের এত অহমিকায় থাকেন, অহংকারে থাকেন, তিনি দ্বিধাবোধ করেননি। তিনি অসম্মান করেছেন, 2 পয়সার সাংবাদিক বলেছিলেন। শুধু তাঁদের নয়, আমাদের হিন্দু ধর্মের ভাবাবেগে মা কালী অত্যন্ত পবিত্র জায়গায় থাকেন, আমাদের হৃদয়ে থাকেন। সেই অগণিত হিন্দু ধর্মের মানুষকে তিনি কষ্ট দিয়ে, অপমান করে বলেছিলেন যে মা কালী মদ এবং মাংসের দেবী। এ কেউ ভোলেননি। শুধু বাঙালি নন, শুধু তার কনস্টিটুয়েন্সি কৃষ্ণনগরের মানুষ নন, সারা পশ্চিমবঙ্গের মানুষ কষ্ট পেয়েছেন, সারা ভারতবর্ষের মানুষ কষ্ট পেয়েছেন এই ধরনের অহংকারী, এই ধরনের নীচ প্রবৃত্তির, নীচ বক্তব্য রাখা কোনো মানুষের কাছ থেকে। আমি মানুষই বলবো, কারণ আমি তো ছোট করবো না ওনাকে ওনার মতো। এই কদিন আগেই চাপড়াতে, সেখানে তিনি তাঁর দলের যারা কর্মী তাদেরও তিনি ক্রমাগত ছোট করেন, অসম্মান করেন, অপমান করেন। তাই তার বিরুদ্ধে তৃণমূলের একটা বড় অংশের কর্মী ক্ষোভ করেছেন। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় তার চোখের মধ্যে কি পেয়েছেন। উনি চোখ টেনে চোখের জল দেখিয়েছিলেন, এটা মনে আছে। আমি চোখের জল দেখিনি, কিন্তু কিডনি দেখতে পেয়েছিলাম মহামৈত্র যে চোখ টেনে ফাঁক করেছিলেন চোখ দিয়ে, এত বড়। আর একটু হলে তো পায়ের নখও দেখতে পেয়ে যেতাম, ভাগ্যিস। তো যাই হোক, ভয় পেয়ে গেছি বাবা, আমার 3 দিন ঘুম হয়নি, ওই চোখ। তো যাই হোক, তিনি যে সবার সঙ্গেই দুর্ব্যবহার করেন, খারাপ কথা বলেন, তিনি যে কৃষ্ণনগরের গরিব মানুষের ভোটে জিতে দিল্লিতে গিয়ে কৃষ্ণনগরের মানুষের কথা বলেননি, উল্টে সেখানে গিয়ে বিদেশে থাকা বিভিন্ন ব্যবসায়ী, ধনী ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছেন, সেটা নিয়েও আমার আপত্তি নেই। একজন পরিণত বয়সের মহিলা, তিনি কার সঙ্গে বন্ধুত্ব করবেন? তিনি হোটেলে, না রাস্তায়, না ছাদে, না পুকুরে সেখানে নেমে গল্প করবেন, না কফি খাবেন, এটা তার ব্যক্তিগত ইচ্ছা, বাকিটা মানুষ বিচার করবেন। কিন্তু তার কাছে, তার হাতে তিনি যে পয়সার সাংসদ হিসেবে মাইনে পান, তাতে কিন্তু লক্ষ লক্ষ টাকা দামের সানগ্লাস বা ঘড়ি বা লক্ষ লক্ষ টাকা দামের ব্যাগ কিনবার পয়সা কিন্তু আসার কথা নয়। তার বিরুদ্ধে অভিযোগ এটাই উঠেছিল যে তিনি টাকার বিনিময়ে সংসদে দাঁড়িয়ে কৃষ্ণনগরের মানুষের দুঃখ দুর্দশা বা কৃষ্ণনগরের উন্নতির জন্য কোনো কিছু করবার থেকে অনেক বেশি বলেছেন ভারতবর্ষের বাইরে থাকা ব্যবসায়ীদের ভারতবর্ষে কেন বেশি কাজ পাচ্ছেন না। অর্থাৎ তিনি কাদের ওই দালালি করতে গিয়েছিলেন সব মানুষের কাছেই স্পষ্ট। ফলত নিয়ম অনুযায়ী তার যা হওয়ার শাস্তি হয়েছে, তিনি লোকসভা থেকে বিতাড়িত হয়েছেন। এবং দেখুন, তৃণমূল সব চুরি করে মানুষের, জানি, বাড়ি, আবাস, মান, ইজ্জত, জমি, জিরেত, তারপরে আমরা শুনেছিলাম পুকুর চুরি। আমরা ধন্যবাদ জানাতে চাই মহামৈত্রকে, একমাত্র তৃণমূল নেত্রী যার কল্যাণে আমরা পুকুর চুরিকে ছাড়িয়ে গিয়ে দিল্লি থেকে কুকুর চুরিও শুনেছি। তাই এহেন বিরাট বড় ব্যক্তিত্ব মহামৈত্র, যার গুণগান আমার থেকে অনেক বেশি, আমি যা বললাম, ওনার দলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়া ওনাকে নিয়ে তৃণমূলের লোকজন আরও ভালো বলতে পারবে। উনি যা বলছেন, আমি আবার বলবো সবাইকে যে আইনের ওপরে ভরসা রাখুন, আইনের থেকে বড় তো কেউ নয়। আর আমার দেশে কিন্তু শরিয়া আইন মেনে রেখে কিছু লোক মাথায় টুপি আর দাড়ি রেখে উসকো কতল করো, গর্দান লো, এই বলে দেওয়া আমার দেশের আইন নয়। আমার দেশের আইনে যিনি অভিযুক্ত হন, যারা অভিযুক্ত করেন, তারা অভিযোগের প্রমাণ সামনে রাখেন নিরপেক্ষ বিচারকের কাছে। আর উল্টো দিকে যার নামে অভিযোগ, তাকেও না গো আমি কিছু ধরিনি গো, আমি তৃণমূলের ধোয়া তুলসী পাতা গো বলে তাকেও প্রমাণ রাখবার সুযোগ দেওয়া হয়। যদি দেখা যায় যে তার দেওয়া ধোয়া তুলসী পাতা আসলে তুলসী পাতা নয়, ওটা বিচুটি পাতা, তখন তাকে কিন্তু তদন্তের জন্য জেলে যেতে হয়। এবার মহামৈত্র তিনি প্রমাণ দেবেন কোর্টের কাছে যে তিনি অনুব্রত মণ্ডল বা এই চালচোর জ্যোতিপ্রিয় মল্লিক বা এই শিক্ষাচোর পার্থ চট্টোপাধ্যায় বা এই
মানিজ্যোচ্চোর মা বোনেদের জমিজিরের চোর ড্রাগ ব্যবসায়ী শেখ শাহজাহানের মতো, নাকি তাদের থেকে আলাদা? এই প্রমাণ সবাইকে দিতে হবে। আমরা যে যে দল, যে যে রাজনীতি, যে যে মত পথ ধর্ম পেশা যেখানেই থাকি না কেন, তৃণমূল বিশ্বাস করে এই মর্তে সবার ওপর চোর সত্য তাহার ওপর নাই। ভারতীয় জনতা পার্টি এবং সব মানুষই বিশ্বাস করেন যে এই মর্তে সবার ওপর কোর্ট সত্য, আদালত সত্য, তাহার ওপর নাই। রুদ্রনীলদা, আমরা রিসেন্টলি দেখেছি এক্স হ্যান্ডেলে মহুয়া মৈত্রের মা পোস্ট করেছেন যে তোমায় গ্রেপ্তার করলে আমি মনোনয়ন দেব, এই বার্তা তিনি তার মেয়েকে দিয়েছেন। এবং এই বার্তার পরিপ্রেক্ষিতে তৃণমূল প্রার্থী বলেছেন তার মাকে উদ্দেশ্য করে শেরনি। তা আমাদের প্রশ্ন হচ্ছে, এটা যদি হয় তাহলে কি কৃষ্ণনগরের মানুষের সিম্প্যাথি পেয়ে যাবে তৃণমূল? আমি বুঝতে পারলাম না ঘটনাটা কি। মানে মহুয়া মৈত্র আগে থেকে ধরেই নিয়েছেন, উনি বিভিন্ন রকম গল্প লিখছিলেন টুইটারে, মানে এক্স হ্যান্ডেলে, যে এক্স হ্যান্ডেল ভারতবর্ষের 99% মানুষ পড়তে জানেন না, পারেন না, উপায়ও নেই। ভালো, কিন্তু আমি ব্যাপারটা বুঝলাম না। মহুয়া মৈত্র আগে থেকেই জেনে গেছেন যে তিনি যা কাজ করেছেন কোর্টে দাঁড়িয়ে তার লয়াররা তাকে বাঁচাতে পারবে না, সেই জন্য তাকে জেলে যেতে হবে। অপূর্ব, আমরা কেউ জানবার আগে তিনি জেনে গেলেন। দারুণ, এটা নিয়ে কোনো কিছু বলবার নেই। কিন্তু এমন জায়গায় চিন্তাটা হচ্ছেন, মহুয়া মৈত্রের মা মনোনয়ন দেবেন মানে মহুয়া মৈত্রের মা ওখান থেকে দাঁড়াতে পারেন, এইটাই কি উনি বললেন? এ তো সাংসারিক অশান্তি। হ্যাঁ, হতেই পারে মহুয়া মৈত্রের বিরুদ্ধে মহুয়া মৈত্রের মা দাঁড়াতে পারেন, কারণ আমি যতদূর শুনেছি যে মহুয়া মৈত্রের মা কিন্তু হিন্দু ধর্মকে সম্মান করেন, সনাতন ধর্মকে সম্মান করেন এবং মা কালীকেও সম্মান করেন। মহুয়া মৈত্র মা কালীকে মদ মাংসের দেবী বলেছিল। তার মা মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রার্থী হবেন, এইরকম নাকি? বুঝতে পারছি না বিষয়টা কি। তবে এইটুকু কথা বলবো, গরম পড়েছে, অনেকে যারা মানসিক টেনশনের মধ্যে রয়েছে, চুরি জোচ্চুরি দুর্নীতি করে অন্যায় করে, তারা কি বলছেন এই কথায় কান দেবেন না। শুধু ঈশ্বরের কাছে কামনা করুন, বিপদ আপদ হলে পশ্চিমবঙ্গের মানুষ যতই খারাপ মানুষ হোক না কেন তাদের পাশে দাঁড়ায় এবং ঈশ্বরের কাছে কামনা করেন তিনি যেন মানসিক বা শারীরিকভাবে সেরে উঠুন। আমি বলবো উনি যন্ত্রণায় রয়েছেন, পাপ করেছেন, অন্যায় করেছেন, আর গরমও পড়েছে। তো যাই হোক, কি বলছেন ওনার ঠিক নেই। কেউ হাসাহাসি করবেন না মহুয়া মৈত্রকে নিয়ে, সিরিয়াসলি নিন, ওনার যন্ত্রণা ফিল করুন। ধরে নিন মহুয়া মৈত্রের মতোই আপনার বাড়িতে কোনো বোন আছে, ভয় পেয়ে গেলেন কেন? মহুয়া মৈত্রের মতো বোন বাড়িতে থাকলে ভয়? যাই হোক, ওনার জন্য প্রে করুন ঈশ্বরের কাছে যে ঈশ্বর যেন ওনাকে ভালো করে দেন, উনি যেন অহংকার, চুরি জোচ্চুরি, অন্যায়, হাতে মদ বা চুরুট, উনি একজন পরিণত বয়সের মহিলা, হাতে বোম নিয়েও ছবি তুলতে পারেন, কিন্তু এগুলো বোধহয় না করলেই ভালো। এইসব মানসিকতা যেন ওনার কাছ থেকে চলে যায়। যে কোনো কথায় মানুষকে ছোট করা, হিন্দু ধর্মের দেবদেবীদের ছোট করা, এই বিদেশি ব্যবসায়ীদের বন্ধু বানানো, তাদের কথা পার্লামেন্টে গিয়ে বলা, মানুষের কথা না বলে, এগুলো থেকে যেন উনি বেরিয়ে আসেন, আমিও কামনা করছি। রুদ্রনীলদা, পিছু হটলেন নওশাদ সিদ্দিকী, লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী হলেন না তিনি, কি বলবেন? দেখুন, এটা কেন পিছু হটলেন, কাদের সুবিধে করে দেওয়ার জন্য পিছু হটলেন, এটা নওশাদ সিদ্দিকী ছাড়া তো কেউ বলতে পারবে না। নওশাদ সিদ্দিকী ভাই তিনি ডায়মন্ড হারবার থেকে দাঁড়াবার অঙ্গীকার বারবার করেছিলেন। দেখুন, তাদের ছোট্ট দল, এ তো ভারতীয় জনতা পার্টির মতো পৃথিবীর সবথেকে বড় রাজনৈতিক দল নয়, বা ভারতবর্ষের সবথেকে রাজনৈতিক বড় দল নয়। তাদের কয়েকজন মানুষকে নিয়ে দল, আমি একদম ছোট করছি না, কেউ ভুলভাবে নেবেন না। তাদের দলের মিটিং 2 বা 3 জনের মধ্যে হয়ে যায়, যেমন তৃণমূলে হয়। ওদের পরিবারের 2 জন মিলে মিটিং করে, সেটাই দল, সেটাই পদ, এটাই ঠিক। আমি যতদূর জানি যে আইএসএফ, তাদের প্রতীক কি এখনও সেটা মানুষ জানে না, তাদের ভোটের প্রতীক কি। তো এখানে একটা দল কত বড় যে দল বললে আমি দাঁড়াবো, এই কথা বহুদিন ধরে নওশাদ সিদ্দিকী ভাই বলছিলেন। আমি জানি না সেই দলে কারো তৃণমূলের ফোন নাম্বার আছে কিনা, কোন দলের ফোন নাম্বার আছে বা নেই আমি জানি না।
নওশাদ সিদ্দিকীর সঙ্গে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে বিভিন্ন টক শোতে, টেলিভিশন চ্যানেলে। আমি ওনার সুস্থতা কামনা করি, আমি ওনার সুদীর্ঘ রাজনৈতিক জীবন কামনা করি। কিন্তু যেভাবে উনি ডায়মন্ড হারবার থেকে দল বলেছে তাই আমি কোনো জায়গা থেকেই দাঁড়াবো না বললেন, তার পেছনে কি গল্প রয়েছে পশ্চিমবঙ্গের মানুষ, যারা আমাদের হিন্দু ভাই মুসলমান ভাই রয়েছেন, তারা বিচার করবেন নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ শানিয়েছেন, ভূপতিনগরে হামলা মহিলারা করেননি, হামলা চালিয়েছে এনআইএ। ভিডিও প্রকাশ করলেন না কেন? আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় না মিথ্যে কথা বলতে বলতে আমাদের পাড়াতেও ছিল টুকুদা বলে একজন, সকালবেলা বাজার যাচ্ছে, তাকে জিজ্ঞেস করলেই বলতো বিয়ে বাড়ি যাচ্ছে। আবার গামছা পরে চান করতে যাচ্ছে, জিজ্ঞেস করলেই বলতো ইন্টারভিউ দিতে যাচ্ছে। ঘুম থেকে উঠে বলতো গুড নাইট, ঘুমোতে যাওয়ার সময় বলতো গুড মর্নিং রাত্রিবেলা। তো এই ধরনের মানুষ পশ্চিমবঙ্গে আছেন, তারাও ভোটার, তারাও প্রার্থী হতে পারেন, তারাও যে কোনো মন্ত্রী হতে পারেন। আমার দেশে গণতন্ত্রে সেই অবকাশটা তো রয়েছে। তো আমি বলবো যে আপনারা খারাপভাবে না ভেবে তৃণমূল নেত্রীকে এইভাবেই ভাবুন। আসলে তাঁর গুলিয়ে যায় তিনি রোজ কী মিথ্যে কথা বলছেন। আমি অন্তত বলবো যে মিথ্যে কথা বলার ক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে ক্লাস নিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু গুছিয়ে মিথ্যে কথা বলেন, চোখ মুখে ধরা পড়ে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বললে এখন ধরা পড়ে যায় রোজই। দেখুন, শেখবার তো কোনো বয়স হয় না, টিচারেরও বয়স হয় না, আর ছাত্র বা ছাত্রীরও বয়স হয় না। হতেই পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে নবাগত, তিনি অনেক কিছু জানেন না। মাঠে নেমে রোদ্দুরে ঘেমে এই কয়েকদিন রাজনীতি করছেন, তাতে কি? মিথ্যে কথায় উনি পিসিকে ছাড়িয়ে গেছেন। যে ভালো সাঁতার জানে তার থেকেই তো সাঁতার শিখতে হয়, তার আবার কোচের বয়স হয় নাকি? আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যেগুলো একটুখানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে শিখতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখন বিভিন্ন ভিডিও বিভিন্ন ক্লাসে পড়ানো হয়, না ভদ্রলোকের কোনো ক্লাস নয়, যেখানে চুরি জোচ্চুরি মিথ্যে কথা শেখানো হয়। হাউ টু স্পিক লাই, কী করে মিথ্যে কথা বলবেন এই দেখুন বলে চালিয়ে শেখানো হয় 50 টাকা করে। আমি শুনেছি শিয়ালদায় নাকি এরম অনেক স্কুল খোলা হয়েছে। ওপেনলি মিথ্যে কথা বলুন, 2 দিন নিরাপদে বাঁচুন, 3 দিনের দিন কী হবে কেউ বলেনি। তাই আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বকাঝকা না করে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুণ, সুন্দরভাবে ঘাবড়ে না গিয়ে যে দুর্দান্ত মিথ্যা কথা বলতে পারেন, এটা তো যার যেটা ভালো সেটা তো বলতেই হবে, তাই না? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মোদির গ্যারান্টি হলো সেন্ট্রাল এজেন্সি দিয়ে বিরোধীদের গ্রেফতার করা। একদিকে মোদির গ্যারান্টি হলো বিরোধীদের গ্রেপ্তার করা। আমার মনে হয় যে আমি যদি অন্যরকমভাবে ভাবি তাহলে উনি তো ঠিকই কথা বলছেন। যারা চুরি দুর্নীতি লুটপাট করছেন, যারা মানুষের অধিকার লুট করছেন, তারাই তো বিরোধী, আমার দেশের মানুষের বিরোধী। তো তাদেরকে গ্রেপ্তার করাটাই তো দেশের সর্বোচ্চ চেয়ারে যারা বসবেন, সেটা আদালত হোক বা দেশের সর্বোচ্চ সরকার কেন্দ্র সরকার, তাদের কাজ, রাজ্য সরকারেরও কাজ। এবার রাজ্য সরকার যদি এই যে চোরেরা ক্রিমিনালরা ধরা পড়ে জেল খাটছে, মানুষ তাদেরকে ধরে রেখে দিচ্ছে, বেঁধে রেখে দিচ্ছে, দেখতে পাচ্ছি। যদিও ধরে বেঁধে রেখে দেওয়া আইনিভাবে আর কি ঠিক নয়, যতই পুলিশেরই করবার কাজ এগুলো আইন মেনে, তবুও পুলিশ করছে না, এটা সবাই পশ্চিমবঙ্গে দেখেছেন। তো মানুষের যারা বিরোধিতা, মানুষের অধিকারের যারা বিরোধী, মানুষের ভালো থাকার যারা বিরোধী, মানুষের যারা রোজগারের বিরোধী, তারা তো দেশের বিরোধী, রাজ্যের বিরোধী। এবার রাজ্যে ধরবার এই ধরনের বিরোধী মানে ক্রিমিনালদের ধরবার দায়িত্ব তো রাজ্য সরকারের, তৃণমূল দলের পরিচালিত যে রাজ্য সরকার, তারা ধরছেন না। তারা পুলিশ দিয়ে ক্রিমিনালদের, যারা সমাজের বিরোধী, সমাজ বিরোধী, তারাই তো তৃণমূলের বন্ধু। কিন্তু বিজেপি সরকার, কেন্দ্রের মোদী সরকার, তারা বারবার প্রমাণ দিয়েছেন যারা এই ধরনের কাজ করছেন, যারা মানব বিরোধী, যারা সমাজের বিরোধী, সমাজ বিরোধী,
তাদের আমরা ধরবই। ঠিকই বলেছেন।